তো যাই হোক, আমরা আবার কম্পিউটারে আসতে পেরেছি। কম্পিউটারে আসতে পারলে আমার একটু ভালোই লাগে। যাই হোক, তাহলে 6 হাউসের সঙ্গে যদি 9, 10, 11 এদের ডিরেক্ট কানেকশন থাকে, তাহলে আমরা বলবো যে এই মানুষটার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে খেয়াল রাখতে হবে, 9 নম্বর ঘরটা কিন্তু হাউস অফ ডিনায়াল। অর্থাৎ 9 নম্বর ঘরে যদি পাপগ্রহ থাকে, সেই ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কোনো একজন মানুষ যদি বলেন যে আমার চাকরি যাবে কিনা, আমার ট্রান্সফার হবে কিনা, আমার প্রমোশন হবে কিনা, আমি চাকরি ছেড়ে ব্যবসা করতে চাই, এইরকম চেঞ্জেস, এই প্রত্যেকটা চেঞ্জেস আমাকে খুঁজতে হবে 9 নম্বর ঘর থেকে। 9 নম্বর ঘর থেকে আমরা এই প্রত্যেকটা পরিবর্তনকে খুঁজে বার করতে পারবো। এবং যখনই 10 নম্বর ঘরকে চেঞ্জ করতে চাইছি, 10 নম্বর ঘরকে ক্লোজ করে আমরা অন্য কিছু একটা আনতে চাইছি, সেটা হতে পারে আমরা 10 নম্বর ঘরকে চেঞ্জ করে সপ্তম ঘরকে আনতে চাইছি, হতে পারে 10 নম্বর ঘরকে চেঞ্জ করে আমরা 9 নম্বর ঘরকে আনতে চাইছি, বা চতুর্থকে আনতে চাইছি। যা খুশি চাইতে পারি আমরা। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু 9 নম্বর ঘরকে লাগবে। অর্থাৎ চাকরির পরিবর্তন, ট্রান্সফরমেশন, এখান থেকে ওখানে চাকরি করতে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 9 নম্বর ঘরের প্রয়োজনীয়তা তীব্রভাবে আছে। কিরকম? একজন মানুষের ট্রান্সফারের দরকার, আমি এটা একটা ছবি এঁকে দেখাই। হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো আবার ধরে নিচ্ছি এখানে কারোর লকডাউন রয়েছে, আর এই ঘরটাতে লোকটা শুরু করেছে। তাহলে একে আমরা চোখ বন্ধ করে বলবো যে ভাই তোমার কিন্তু চাকরি করতে হবে। যতই ব্যবসা করো, যতই যা করো, আলটিমেটলি তোমার গতি হচ্ছে চাকরি। এবং চাকরি না করলে তুমি কিন্তু আলটিমেটলি তোমার সেই ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। ব্যবসা তোমাকে সেই লেভেলের সাকসেস দেবে না। তো আমাদের 4 নম্বর সূত্রে বলেছে যে যদি দশম ভাবে শনি বলবান হয়ে অবস্থান করে, তাহলে জাতক চাকরি করবে। জাতককে খাটতে হবে এবং জাতকের মধ্যে ওই যে সিস্টেম থেকে বেরিয়ে এসে কিছু একটা করব, এই মেন্টালিটির অভাব দেখতে পাওয়া যাবে। তাহলে এইবার এই যে শনি, এই শনির এবার এই লোকটা আমাদের কাছে এসে বলছে যে আমাকে একটু দেখে দাও, আমার একটা ট্রান্সফার হওয়ার কথা আছে, এই ট্রান্সফারটা হবে কিনা। এবার এই অবস্থায় আমি কি দেখবো? আমি দেখবো ট্রানজিট। তাহলে আমি একটা মেইন চার্টে সীমাবদ্ধ করে দিলাম। আহ, এটা দিয়ে আমি মেইন চার্টটাকে সীমাবদ্ধ করে দিলাম। এবার এখানে আমার ট্রানজিটটাকে আমি লিখে দিই। এখানে আমি ধরে নিচ্ছি ও রাহু আছে, মানে এখানে আমার কেতু আছে। এই অবস্থা। তাহলে এখানে আমি রাহুকে পেয়ে গেলাম, এখানে আমি কেতুকে পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে আমার এইবার প্রশ্ন হচ্ছে গিয়ে একটা দশা, স্পেসিফিক কোনো একটা দশা চলছে। প্রশ্ন হচ্ছে গিয়ে এই দশাতে এই মানুষটা চাকরি বাকরি পাবে কিনা, বা এর কিছু ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে এইবার আমাকে দেখতে হবে এই রাহুটা কতটা সাপোর্টিভ। তাহলে আমার কাছে কি কি জিনিস আছে? আমার কাছে টুলস আছে, নবতারা চক্র, নবতারা আছে, আর কি আছে, অষ্টক গর্ভ। আর কি আছে আমার কাছে? আর লাস্টলি আমার কাছে আছে প্রেজেন্ট দশা।
এই করা জিনিস নিয়ে আমি বসে আছি। একটা নবতারা চক্র, আর একটা হচ্ছে অষ্টক বর্গ, আর একটা হচ্ছে দশা। তাহলে এর মধ্যে আমি প্রথমেই দেখিয়ে দেবো নবতারা চক্রের রাহু নবাক্ষের জন্য বেনিফিশিয়াল কিংবা নেগেটিভ। নবতারা চক্র হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, সাধক, বধ, আহ প্রত্যুরই। সাধকের জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। তাহলে সাধক, এই এর মধ্যে আমাদের রয়েছে জন্ম, তারপর হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে বিপদ, ক্ষেম আমাদের জন্মে পড়বে, প্রত্যয়ী পড়বে এখানে, সাধক এখানে পড়বে, বধ এখানে পড়বে, আর দুটো রয়েছে, একটা হচ্ছে মিত্রা, আর একটা হচ্ছে অতিমিত্র। অতিমিত্র, তাহলে আমি তিনটে ভাগ করেছি। একটা হচ্ছে জন্ম, সাধক আর ক্ষেম, আর একটা হচ্ছে সম্পদ, মিত্র, অতিমিত্র, আর একটা বিপদ, প্রত্যয়ী, বধ। এদের মধ্যে এই যে ভাগটা, এই যে প্রথম ভাগটা, এরা হচ্ছে নিউট্রাল। সেকেন্ড যে ভাগটা, সেটা হচ্ছে গিয়ে বেনিফিশিয়াল। এই সেকেন্ড ভাগটা, এটা হচ্ছে বেনিফিশিয়াল। আর এই যে থার্ড ভাগটা রয়েছে, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের একবার দেখে নেবো এটা হচ্ছে কি রাহু কোন নক্ষত্রে রয়েছে। তাহলে যদি রাহু বেনিফিশিয়াল বা ম্যালেফিক হয়, সেটাকে আইডেন্টিফাই করে প্রথম রেজাল্ট বলবো। সেকেন্ড আমার কাছে রয়েছে অষ্টক বর্গ। এবার এই অষ্টক বর্গটাকে আমি একটুখানি দেখিয়ে দেবো। আমি একটু কুণ্ডলী সফটওয়্যারটা খুলে নিই। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তো এই কুণ্ডলীটার ক্ষেত্রে আমাদের এই এই সফটওয়্যারটা একদম ফ্রন্ট পেজে কুণ্ডলীটাকে দেয়। সর্বাষ্টক বর্গটাকে আমরা প্রথম কুণ্ডলীতেই দেখতে পাচ্ছি। তাহলে এবার এইখানের চার্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা অন্য একজন মানুষের চার্ট। সেই মানুষটার চার্ট যদি আমরা দেখি, তাহলে ধরে নিচ্ছি চন্দ্রের উপর দিয়ে বা এখন শনির উপর দিয়ে কুম্ভ রাশিতে রাহু রয়েছে। আমি অষ্টক বর্গ দেখার নিয়মটা একটুখানি বলি। কুম্ভ রাশিতে রাহু রয়েছে। মানে কুম্ভ রাশি আর রাহু, এই দুটো আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে অষ্টক বর্গের ওপরে এখানে লেখা রয়েছে মে, প্রি, মি, ক, সি, কন, টু, বি, মানে হচ্ছে সবকটা রাশির নাম। লাস্টে মক, কুমি, মকর, কুম্ভ, মিন। তাহলে কুম্ভ রাশিকে আমি খুঁজে নেব, আর রাহুকে আমি খুঁজে নেব। তাহলে এখানে কুম্ভ আর এখানে রাহু, দুটোকে খুঁজলে পরে আমি নাম্বারটা পাচ্ছি 3। লক্ষ্য করুন, দেখা কি যাচ্ছে? হ্যাঁ। যদি দেখা না যায় তাহলে আমি এটাকে একটু বড় করবো। তাহলে একটু বড় করেন, মোবাইলে আর দেখা একটু যাচ্ছে। বড় করো। আমি চেষ্টা চালাচ্ছি। কুণ্ডলিটাও নিয়ে আসতে হবে।
একটা কুণ্ডলী দেখা যাচ্ছে। তাহলে হ্যাঁ এই স্যার। কুণ্ডলীটার উপরে তার এখন রাহু কাজ করছে। তাহলে এই কুণ্ডলীটাতে রাহু আমার কর্মক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে সেটা আমরা একটুখানি দেখে নেবো। তাহলে রাহুর সঙ্গে কর্মক্ষেত্রের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মক্ষেত্র, এই ঘরটা হচ্ছে গিয়ে শুক্রের ঘর, এবং এখানে শুক্রের সঙ্গে রাহুর সরাসরি বড় কোনো সম্পর্ক হয়নি। রাহু যখন মীন রাশিতে ছিল, তখন এখানকার রাহুর উপরে এর একটা দৃষ্টি ছিল। সেই সেই সময় কিছুটা প্রফেশনাল অ্যাংজাইটি ক্রিয়েটেড হতে পারে, মেবি হতে পারে। কিন্তু এখন এখানে রাহুটা রয়েছে, যে এই রাহুটা এই মানুষটার জন্য বেনিফিশিয়াল বা নেগেটিভ, এটা আমাকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে। এবং আরেকটা প্রশ্ন আমরা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই মানুষটার এই মুহূর্তে যে দশাটা চলছে, সেটা হচ্ছে চন্দ্রের দশা, চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। তাহলে চন্দ্রের দশা বা চন্দ্রের অন্তর্দশায় রাহু কি রেজাল্ট দেবে, সেটাও আমরা একবার ভেবে চিন্তে দেখতে পারি। বাট আমাদের ওইসব এখন দরকার নেই। আমাদের দরকার হচ্ছে গিয়ে এই মানুষটার এই ঘরটার উপর দিয়ে, বা ফোনের হচ্ছে গিয়ে বৃহস্পতি এখানে আছে, গুরু এই ঘরটাতে আছে, আয় বাণিজ্য বাড়াবে, এরপরে গুরু এখানে আসবে। এখান থেকে এসে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে, গুরুকে আমরা ধরে রেখেছি গুরু যখন কন্যা রাশিতে যাবে, তখন আমরা ধরে রেখেছি যে এই মানুষটার কিছুটা ডেভেলপমেন্ট, বেটারমেন্ট আমরা দেখতে পাবো। এবং লগ্ন থেকে কেতু বেরিয়ে যাবে, বৃহস্পতি এইখান থেকে এখানে আসবে। মোটামুটি বছর দুয়েক, 2.5 বছরের গল্প আছে। ওই 2.5 বা 3 বছর পরে, 2.5 বা 3 বছর পরে এই মানুষটার কিন্তু বৃহস্পতি দ্বিতীয় আসবে, এবং আমরা এটাকে নিয়ে ধরে রেখেছি যে কিছু একটা ভালো পাবো। এবারে যে কিছু একটা ভালো পাবো, তার জন্য আমার কি দরকার? আমার দরকার বৃহস্পতির নক্ষত্র। এখানে কি কি নক্ষত্র আছে? 12, 13 আর 14। তাহলে এই যে আমার 12, 13 আর 14 নম্বর নক্ষত্র রয়েছে, তাহলে এরা নবতারা চক্রের সবাই পজিটিভ নয়। তাহলে গুরু এখানে, চন্দ্র আমার এখানে কোথায় আছে? চন্দ্র আমার রয়েছে 19 নম্বর নক্ষত্রে। তাহলে চন্দ্রের সাপেক্ষে নবতারা চক্রটাকে আমরা ধরে নিই। বৃহস্পতি 12 নম্বর নক্ষত্রে যখন থাকবে, জন্ম, সম্পদ, বিপদ, তাহলে এটাকে আমরা রেড কালার দিয়ে মার্ক করি, নেগেটিভ। তারপর একটা খেম, জন্ম, সম্পদ, বিপদ, খেম, বৃহস্পতি, এটাও নেগেটিভ। মনে শান্তি তৃপ্তি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে খাচ্ছিস খা, বেশি ঝামেলা করিস না, এরকম। তারপরে 14, জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যুরী, তাহলে এটাও নেগেটিভ। তাহলে আমার এইখানে বৃহস্পতি পজিটিভ রেজাল্ট নবতারা চক্র অনুযায়ী দিল না। তাহলে এই পার্টটাকে আমি নেগেটিভ করে রাখলাম। এই মুহূর্তে আমার দশা হচ্ছে গিয়ে চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। তাহলে দশা হচ্ছে মুন প্লাস মুন। তাহলে চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা আমাদের চলছে। তাহলে এই চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশায় এই রাহু বা বৃহস্পতি বা এরা কে কিরকম ফল দেবে, আমরা এটাকে একটুখানি দেখে নেব। তাহলে আমার প্রথম তাতে বুঝতে পারলাম এখানে কেউই খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। তার মধ্যে একজন হচ্ছে বিপদ, একজন খেম, একজন প্রত্যয়ী। তাহলে এর মধ্যে সবচেয়ে খারাপ কে, না সবচেয়ে ভালো কে? বিপদ। 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 বিপদটা 12 নম্বরটা সবচেয়ে খারাপ, তারপরে হ্যাঁ, খারাপ হচ্ছে কি 14, আর লাস্টলি 13। প্রত্যুরী। তাও এদের মধ্যে আমরা 13কে বলতে পারি চলো খেম নক্ষত্র, ঠিক আছে। খেম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে শান্তি, মেন্টাল পিস পাওয়া যাবে, মাথা ঠান্ডা করে থাকবে।
তাহলে এই পার্টটা আমাদের ক্ষেত্রে কমপ্লিট হলো। এখানে নবতারা চক্রটা বুঝতে পারলাম। এরপরে আমাকে দেখতে হবে অষ্টক বর্গ। তাহলে বৃহস্পতি দুটো জায়গায় হিসেব করছি। ও আচ্ছা, এখন বৃহস্পতি এখানে আছে। এখানে গ্রহ নক্ষত্র হচ্ছে তিনটি। কি কি নক্ষত্র একটুখানি বলুন? 5, 6, 7। তাহলে 5, 6, 7 কেমন নক্ষত্র পড়েছে? 5 হচ্ছে আমাদের এখানে এক। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী। তাহলে 5 হচ্ছে তারপরে সাধু। তাহলে 6 হচ্ছে সাধু। তাহলে 6টা একটু পজিটিভ হলো, তাও মরা পজিটিভ। তারপরটা কিন্তু চলে এলো বদ। তাহলে এখানে 6 নম্বর নক্ষত্রটা একটু পজিটিভ হলেও বাকি দুটো 5 আর 7কে আমরা নেগেটিভ করতে বাধ্য হচ্ছি। তাহলে দুটো জায়গাতেই বৃহস্পতির কাছ থেকে আমরা ডিজায়ার্ড এক্সপেক্টেড রেজাল্ট পাবো না। এ বিষয়ে কিন্তু কম বেশি নিশ্চিন্ত থাকা যায়। এবার আমরা চলে আসবো পরের পয়েন্ট, অর্থাৎ অষ্টক বর্গ। তাহলে অষ্টক বর্গে যদি আমরা চলে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কি? আমার বৃহস্পতিকে দেখবো। কোথায় দেখবো? দুটো রাশিতে। তাহলে আমি গুরুকে দেখবো কোন রাশিতে? একটা হচ্ছে মিথুন, আর আরেকটা হচ্ছে কন্যা। তো এবার রাশিগুলোকে দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ মেয়ে, স্যার। তাহলে আমাকে দেখতে হবে এই জায়গাটাতে। আর একটা দেখতে হবে কন। এই দুটো জায়গায় আমি দেখবো। কাকে দেখবো? আমি দেখবো বৃহস্পতিকে। কোথায় বৃহস্পতি? এই যে বৃহস্পতি। তাহলে আমি এখান থেকে একটু লাইন ড্র করে দিই। তাহলে এখানে আমি একটা ড্র করে দিলাম। আর একটা ড্র করলাম কোথায়? এখানে একটা, আর হচ্ছে এখানে। ব্যাস। তাহলে এখানে আমি পাচ্ছি 5, এখানে আমি পাচ্ছি 3। তাহলে অষ্টক বর্গেও কিন্তু কন্যা রাশিটা ঝাড় খেয়ে গেল। তোমাদের মিনিমাম সাকসেসফুল পয়েন্ট হচ্ছে 4। মানে একটা লোক অষ্টক বর্গে, হ্যাঁ ঠিক আছে বলবো 4 পয়েন্ট পেবে। তাহলে এখানে 4 পয়েন্ট পাইনি, পেয়েছে কত পয়েন্ট? 3 পয়েন্ট। তাহলে এদিকে মিথুনে কিন্তু সে 5 পয়েন্ট পেয়েছে। তাহলে এখন মিথুনে যে বৃহস্পতি আছে সে কিন্তু মাচ বেটার। এই বৃহস্পতির থেকে আমরা বেশি রেজাল্ট আশা করতে পারবো। এই বৃহস্পতির কাছ থেকে আমরা বেশি রেজাল্ট আশা করতে পারবো। তাহলে দুটো বৃহস্পতির মধ্যে দুটোই কিন্তু কোন রকম সেই লেভেলের পজিটিভ রেজাল্ট দিতে পারছিল না নবতারায়। কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেলাম যে অষ্টক বর্গে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে 5 পয়েন্ট পেয়েছে। এবার অষ্টক বর্গটা কি সেটা আমাদের একটুখানি হালকা করে জানতে হবে। অষ্টক বর্গ হচ্ছে, এটা একটা প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা গ্রহকে, একটা গ্রহ আরেকটা গ্রহকে অবস্থান করবার স্বীকৃতি দেয়। তাহলে এই অবস্থান করবার স্বীকৃতি, এটাকে আমরা অষ্টক বর্গ হিসেবে ট্রিট করতে পারি। যে শনি মেষ রাশিতে বসলে পরে দুটো গ্রহ তারা শনিকে সাপোর্ট দিচ্ছে, বাকি যে গ্রহগুলো তারা কিন্তু শনিকে সাপোর্ট দেয়নি। আবার এদিকে বৃহস্পতিকে মেষ রাশিতে যখন বৃহস্পতি বসছে, তখন 6 জন ভোট দিচ্ছে যে বৃহস্পতি মেষ রাশিতে বসুক। কিন্তু এই বৃহস্পতি যখন গিয়ে মীন রাশিতে বসছে, তখন মাত্র 2 জন ভোট দিচ্ছে। তাহলে মীন রাশিতে বৃহস্পতিকে দেওয়া হয়েছে 2টো ভোট। তাহলে 2টো ভোট পাওয়ার কারণে বৃহস্পতি কিন্তু এখানে দুর্বল।
কিন্তু সেই বৃহস্পতি যখন এখানে এসে বসছে মেষে, সে পাওয়ারফুল। সেই বৃহস্পতি যখন এসে বসছে তুলা কিংবা বৃশ্চিকে, তখন সে পাওয়ারফুল। মকরে ইনফ্যাক্ট নিচস্থ হয়েও বৃহস্পতি ট্রানজিটে পাওয়ারফুল। তাহলে মকরেও বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে, কারণ 6 পয়েন্ট কেউ বসে আছে। আমরা বলবো মকর থেকে বৃহস্পতি যাচ্ছে, এ বাবা, তোমার তো ষষ্ঠে বৃহস্পতি যাচ্ছে, তোমার যে কি হবে। না, কারণ এই সময় হচ্ছে গিয়ে বৃহস্পতি পাস করছে যেখান থেকে, বা এই যে ঘটনা যেখান থেকে পাস করছে, সেখানে কিন্তু পজিটিভ ভাইবস পাওয়া গেছে। এবং এই ভাইবসটা কে দিয়েছে? বাকি গ্রহরা দিয়েছে। যে বৃহস্পতি যখন ট্রানজিটে মুভ করছে মকর রাশির উপর দিয়ে, তখন বাকি গ্রহরা সবাই হ্যাপি, যে বৃহস্পতি তুমি মকর রাশির উপর দিয়ে প্যাসেজ করো, কোনো অসুবিধা নেই। পরিষ্কার হলো মোটামুটি? স্যার শুধু বৃহস্পতিকে কেন দেখছি? আমি বৃহস্পতি ট্রানজিটটা পড়ছি, আমি অন্য কারো ট্রানজিট পড়বো, রাহুর পড়বো। আমি এরপর রাহুটা চলে আসছি। রাহু এখন এই ঘরটাতে রয়েছে। তাহলে এই ঘরটাতে আমার 3টে নক্ষত্র। কি কি নক্ষত্র? 23, 24, 25। তাহলে আমরা ইতিমধ্যেই দেখেছি যে 6 নম্বর মানে 24 নম্বর নক্ষত্রটা পজিটিভ, বাকিরা কেউ সেই আন্দাজে পজিটিভ নয়। এবার কুম্ভ রাশিতে রাহু। কুম্ভ রাশিতে রাহু, রাহুকে আমরা দেখি। তাহলে এই বৃহস্পতির জায়গাতে এবার আমরা ধরে নেবো রাহুকে, আর কুম্ভ রাশিতে। তাহলে এখানে পয়েন্ট আছে 3 পয়েন্ট। এই যে লক্ষ্য করুন, রাহু কুম্ভ রাশিতে 3 পয়েন্ট পেয়েছে। তাহলে এই কুম্ভ রাশিতে রাহু, সে আমাকে পজিটিভ রেজাল্ট দেবে না। আমার জীবনে রাহু এই সময় কুম্ভ রাশিতে ট্রানজিট গোচর চলাকালীন রাহুর থেকে আমরা রেজাল্ট পাবো না, সেই রেজাল্ট আমরা রাহুর থেকে পাবো। তাহলে এবার আমরা চলে যাই আমাদের মূল পড়াশোনার জায়গায়। তার আগে আমাকে একটা জিনিস বলুন, এই যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করলাম, অষ্টক বর্গ নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের কি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? বলুন না, শুনতে পাচ্ছি না। বলছি স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলছি স্যার এই যে বৃহস্পতিটা আপনি দেখালেন যে স্যার এখানে 5 পয়েন্ট পেয়েছে, ধরুন এই সময় যদি নবমপতি বা পঞ্চমপতি দশা চলে, সেক্ষেত্রে কি সে চাকরি পাবে, বা চাকরি পেলে কি তার কোনো রকম সমস্যা আসবে? পরিষ্কার হয়নি। বলছি স্যার এই সময় যদি তার নবমপতি বা পঞ্চমপতির দশা চলে, সেক্ষেত্রে কি স্যার চাকরি ক্ষেত্রে তার সমস্যা আসবে? আসবে তো। নবমপতি বা পঞ্চমপতির দশা চলাকালীন সমস্যা বাড়বে। তাহলে এবার আমরা এই চেয়ারটাতে চলে এসেছি। তাহলে এই যে দশমে শনি রয়েছে, আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে প্ল্যানেট অফ ডিনায়াল। যে গ্রহটা সমস্যা সৃষ্টি করবে, যে গ্রহটা এগিয়ে চলার পথে তীব্র বাধা সৃষ্টি করবে, তাকে হচ্ছে গিয়ে আমরা খুঁজবার চেষ্টা করছিলাম। তাহলে এইখানে আমাদের ডিনায়াল প্ল্যানেট হচ্ছে নবম ভাবস্থ গ্রহ, বা নবম ভাবে যে সমস্ত গ্রহদের প্রভাব রয়েছে। তো এই যে সমস্ত গ্রহদের প্রভাব রয়েছে বলতে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি রাহুকে। আমরা যদি দেখতে পাই যে নবম ভাবে বসে রয়েছে, তাহলে সেই রাহু বা রাহুর দৃষ্টি যদি নবম ভাবে থাকে, তাহলে সেই রাহু কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। চাকরি চলে যাওয়া, চাকরি থেকে ডিটাচড হয়ে যাওয়া, এরকম বহু সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে।
মানে মোটের ওপর আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন কোন প্ল্যানেট তারা ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করছে এবং তারা কতটা এফেক্টিভ। ডিনায়াল প্ল্যানেট গুলোকে আইডেন্টিফাই না করলে আমরা কিন্তু প্রপার প্রেডিকশন করতে পারবো না। আমরা দেখছি দশমপতি দশমের ব্যাপক ব্যাপার, শনিদেব সক্ষেত্রী, ভীষণ ভালো কন্ডিশন। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, এই শনিদেবের এইখানটাতে যদি কোনো একটা নেগেটিভ গ্রহ বসে থাকে, ধরে নিচ্ছি এখানে বুধ বসে আছে, আর এখন চলছে বুধের অন্তর্দশা। বুধ কোথায় বসে আছে, একদম 9th হাউসে। তাহলে বুধ কিন্তু স্ট্রং ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে, এবং স্ট্রং ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবার কারণে এই মানুষটার এই বুধের অন্তর্দশায় চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, অ্যাস্ট্রোলজির যে পার্ট গুলোতে আমরা রয়েছি বা যেভাবে আমরা পড়ছি, এটা খুব একটা কঠিন পার্ট নয়। এটা আমাদের হচ্ছে গিয়ে একটু বুঝতে কখনো কখনো অসুবিধা হতে পারে, বাট ওয়ারিড হওয়ার মতো, চিন্তা করবার মতো কোনো বিষয় নয়। আচ্ছা, এবার এই জায়গাটা নিয়ে কোনো রকম কোনো সংশয় বা প্রশ্ন? স্যার আপনি বুধের সম্পর্কে বললেন, বুধ মারকপতি মারক স্থানে বসে আছে, তাই প্রবলেমটা দেখা দেবে। যেহেতু নবমে। বুধ তো মারক নয়। দ্বিতীয় পতি সপ্তম পতি সে হচ্ছে মারক, বুধ হচ্ছে দুস্থানপতি, অষ্টম ভাবের অধিপতি। না, দশম ভাব হচ্ছে চাকরি, দশম ভাব হচ্ছে কার্মিক স্থিতিশীলতা। ওয়ার্ডটা খুব করে ভালো করে বুঝবেন, কর্মের মাধ্যমে স্থিতিশীলতা, সেটা হচ্ছে দশম ভাব। এবার দশম ভাবের যদি কেউ ব্যয় করিয়ে দিতে পারে এবং সেই ব্যয়ের অধিপতি সে যদি অ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু হঠাৎ করে চাকরি চলে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু বুধ হচ্ছে নবমপতি, আবার ষষ্ঠপতিও, তাই বুধের নবমে থাকা এটা চাকরি প্রাপ্তিকেই ইন্ডিকেট করে। কিন্তু বুধ আবার নবমে মানে হচ্ছে দশমের দ্বাদশে, তার কারণে কিন্তু চাকরির ক্ষেত্রে এই বর্তমান চাকরিটা চলে যাওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বুধ নবমপতি কই? তারা নবম ভাবস্থ গ্রহ, নবম পতি নয়, নবম ভাবস্থ গ্রহ হওয়ার জন্য ও একটা ডিনায়াল প্ল্যানেট হিসেবে অ্যাক্ট করছে। নবম মানে হচ্ছে দশমের দ্বাদশ। তাহলে বুধ এইখানে, বুধ কেন, যে কোনো গ্রহই নবম ভাবের উপর দিয়ে যাওয়ার সময় কর্মক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করবার চেষ্টা করে। স্যার, যে কোনো গ্রহ নবম ভাবের উপর থেকে গেলে প্রবলেম সৃষ্টি করে? বুঝতে পারিনি। আর বলছি, যে কোনো গ্রহ নবম ভাবের উপর দিয়ে গেলে প্রবলেম সৃষ্টি করে? যে কোনো গ্রহ নবম ভাবের উপর দিয়ে প্যাসেজ করবার সময় ডিস্টারবেন্স শুরু করবার চেষ্টা করে, এইটা একদম মানে খুব কমন ব্যাপার। এবং আপনারা এটা দেখতে পাবেন, মানে যখন প্যাসেজটা হচ্ছে তখন যে কর্মস্থলে টালমাটাল চলছে, এটা আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। স্যার বলছি, কারোর ধরুন দশম স্থানে ট্রানজিটে রাহু এসেছে, তো তখন তার চাকুরি ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এবার রাহুটা যখন ট্রানজিট করে নবমে যাবে, তখন কি চাকুরিটা চলে যাবে? এটা পরিবর্তনের সম্ভাবনা আসবে। এবার এতে যদি দশাটা সাপোর্টিভ হয়, তাহলে হচ্ছে গিয়ে সেই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আর রাহুটা যদি সাপোর্টিভ না হয়,
তাহলে কিন্তু প্রবলেম থাকবে। সাপোর্টিভ বলতে ন্যাটাল চার্টে ভালো হওয়া দরকার তো। ন্যাটাল চার্টে রাহুটা উগোচর স্থানে রয়েছে, সেই সময় হচ্ছে গিয়ে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। আম, স্যার একটা কথা জিজ্ঞেস করবো। হুম হুম। আহ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা স্যার, যদি এই নবম স্থানের উপর দিয়ে গ্রহ পাস করে, ধরুন রাহু যদি পাস করে, তাহলে সেই ক্ষেত্রে ধরুন সংস্থার কি কোনো পরিবর্তনের কারণে কারোর চাকরির ক্ষেত্রে অসুবিধা হতে পারে? হ্যাঁ, হতে পারে। মানে আমি আমার নিজেরটাই বলছি আর কি। মানে স্যার, আপনি তো জানেন যে আমাদের অর্গানাইজেশন তো একটা অন্য অর্গানাইজেশন বড় একটা হাউস নিয়েছে। হুম। তো সেই জন্য আমাদের খুব একটা বিরাট অসুবিধা হচ্ছে, যেহেতু আমার কর্কট লগ্ন। তাহলে সেই ক্ষেত্রে, এবং সেটা কিন্তু এখনো আরো অ্যাগ্রাভেট করছে জিনিসটা। হ্যাঁ, এবার যদি আপনার লগ্ন কর্কট হয়, তাহলে আমরা হুম। কয়েকটা জিনিসকে দেখবো। কর্কট লগ্ন সাপেক্ষে আমি ব্যাপারটা একটুখানি এক্সপ্লেন করি, যেহেতু প্রশ্নটা আসলো। এবার এইখানে আমাদের লগ্ন হচ্ছে এইটা, একটু ভালো করে লক্ষ্য করবেন। এবার এই লগ্নটার ক্ষেত্রে আমার কি কি রিসেন্ট চেঞ্জ হয়েছে। তাহলে একটা চেঞ্জ হচ্ছে এখানে শনি। দেখা যাচ্ছে না স্ক্রিন। দেখি, এখানে শনি এসছে, হুম। এখানে রাহু এসছে, রাহু এসছে। এখানে কেতু এসছে, এখানে বৃহস্পতি এসছে। তাহলে এখানে পজিটিভ কোনটা? কোনোটাই না, এটা টোটালটাই নেগেটিভ। কিরকম ব্যাপার? আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে কেতু এই 10 নম্বর ঘরটাতে ডিস্টার্ব করছে। তারপরে আনওয়ান্টেড ডিস্টারবেন্সেস, কনফিউশন থেকে ডিস্টারবেন্সেস তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে না কি হচ্ছে আর কি হচ্ছে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে বৃহস্পতি, যে এতদিন একাদশে ছিল, একাদশে থেকে সে জায়গাটাকে প্রোটেক্ট করছিল। কোন জায়গাটাকে? এখানে যখন বৃহস্পতি ছিল, আমি একটা ছবি আঁকছি, সেটা দেখলে পরে বৃহস্পতিটাকে বোঝা যায়। এই হলুদটা হচ্ছে, তারাটা হচ্ছে বৃহস্পতি। তাহলে এই একাদশে বৃহস্পতি বসে থেকে ও কাকে প্রোটেক্ট করছিল? ও প্রোটেক্ট করছিল এই ঘরটা। এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে দশমের অষ্টম। লক্ষ্য করুন, এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে দশমের অষ্টম, কে বৃহস্পতি একাদশে বসে বসে প্রোটেক্ট করে যাচ্ছিল। এবার এখন বৃহস্পতিটা চলে এসেছে দ্বাদশে, তাহলে এবার টালমাটালটা বেড়েছে। লাস্ট, তার আগে আমরা কেতুকে দেখলাম, তাহলে কেতু ট্রানজিট নেগেটিভ। আহ কি বলে এটাকে, আহ, বৃহস্পতি ট্রানজিট, সেটাও নেগেটিভ। এবার রইল শনি, মানে শনি 9 নম্বর ঘরে গেছে। শনি 9 নম্বর ঘরে গিয়ে এই ঘরটাকে স্টেবল করার চেষ্টা করবে, 100% চেষ্টা করবে স্টেবল করবার। কিন্তু যেটা বাড়িয়ে দেবে সেটা হচ্ছে স্ট্রেস, প্রেশার, লেবার, পরিশ্রম, চরম মাত্রায় বাড়িয়ে দেবে। এই যে ম্যাডাম আমাদেরকে বলছেন যে আমার চাকরিতে স্ট্রেস চলছে, চাকরিতে স্ট্রেসটা হচ্ছে কি হিউজ প্রেশার, এবং এমন টাইপের প্রেশার যেটা হচ্ছে গিয়ে খেটে মনে হবে যে এটাতে রেজাল্ট আসবে না। কারণ প্রত্যেকেরই একটা এক্সপেরিয়েন্স আছে, তো সেই এক্সপেরিয়েন্সে মনে হবে যে এখান থেকে রেজাল্ট আসবে না। কিন্তু লোকগুলোর মধ্যে একটাই টার্গেট হবে যে চলো এই লোকটাকে নিংড়ে খাটিয়ে নাও। একেবারেই তাই। একদমই এটা তাই। মানে শনি। হ্যাঁ, একদম। মানে সিচুয়েশনটা এমন হচ্ছে, ধরুন মানে আমার এখন 25 বছরের এক্সপিরিয়েন্সে আমি যে পজিশনে, সেখান থেকে ধরুন এমন কিছু আউটপুট বা এমন কিছু জিনিস চাওয়া হচ্ছে, যেখানে হয়তো আমাকে, ধরুন 25 বছর আগে যে আমি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম, সেই লেভেলে গিয়ে কাজ করতে হতে পারে। যেটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেসফুল নয়, যেটা মেন্টাল এবং ডিসরেসপেক্টফুল। ফলে সেটা আমাকে মেন্টাল স্ট্রেসটাও মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। এবং আলটিমেটলি হচ্ছে গিয়ে এখান থেকে যে আউটপুট আসবে বা এখান থেকে যে
এখানে পরিশ্রমটা হচ্ছে কি কোম্পানির মূল কথা। তুমি আউটপুট কি দিলে বড় কথা নয়, কিন্তু খাটনিটা তোমাকে বেশি দিতে হবে। এই জায়গাটাতে হচ্ছে কি ওরা করবে। কারণ হচ্ছে গিয়ে এখন নবমে হচ্ছে গিয়ে শনির প্যাসেজ হচ্ছে, তোমাকে আসতে হবে, খাটতে হবে, লড়তে হবে, এটা করে যেতে হবে। আর বাকি কি হবে সেটা পরের কথা, কিন্তু তোমাকে পরিশ্রমটা দিতে হবে। এই মেন্টালিটিতে এরা হচ্ছে গিয়ে কাজ করছে। তাহলে এখানে এই যে কর্কটের রেসপেক্টে যে ট্রানজিট গুলো হয়েছে, এই ট্রানজিট গুলোর এটা হচ্ছে রেজাল্ট। এবার 9th হাউসে যখন রাহু ছিল, রাহু 1.5 বছর 9th হাউসে ছিল, তখন চাকরি নিয়ে টালমাটাল ছিল, চাকরি চলে যেতে পারে ছিল। কিন্তু এখন এই চাকরি চলে টলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। এখন হচ্ছে হিউজ প্রেশার। এইবার মানে যদি নিজে মনে করে যে আমি চাকরি ছেড়ে দেব, তাহলে চাকরি ছাড়া যেতে পারে, এবং না নিজের স্যার, মনে। সেটাও পারবো না। কারণ বন্ড আছে, তাহলে আমাকে যে পরিমাণ টাকা কোম্পানিকে দিতে হবে, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। মানে অলমোস্ট ইন আ ট্র্যাপ। এটা আমি নয়, মানে আমার অর্গানাইজেশনের সবাই। এবং আমি যেহেতু এটা পার্সোনালি বলছি, মানে সিচুয়েশনটা এরকম। মানে আমার ধরুন, ছেড়ে দিলে আমি ইন আ বেটার পজিশন, আমি অন্য অনেক কাজকর্ম আছে সেগুলো করতে পারি, আমার অসুবিধা হবে না। বাট আমার এমন সিচুয়েশন যে আমার ছাড়তে গেলে যেটা কম্পেনসেট করতে হবে, যে বন্ডটা আছে, তো সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আর কি। এবার এইখানটাতে একটা ব্যাপার আছে, এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে যে একটা কোম্পানিতে এতগুলো এমপ্লয়ি রয়েছে, তারা সবাই কেন এই একই রকম সিচুয়েশন ফেস করছে? এর যেটা কারণ, এর কারণটা দুটো হতে পারে। একটা হচ্ছে কোম্পানিটা যে সময় টেক ওভার করা হয়েছে, এই সময়টা বা সেই দিনকার লগ্ন রাশি, ওই বিষয়গুলো একটা ইম্পর্টেন্স ক্রিয়েটেড হবে এখানে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, নাম্বার 2 হলো গিয়ে এই কিছু মানুষের ওপরে প্রভাব পড়েছে, এবং সেই কিছু মানুষের উপরে প্রভাব, সেটা অন্যদেরকেও প্রভাবান্বিত করেছে। এই কিছু মানুষের উপরের প্রভাবটা যখন অন্যদেরকেও প্রভাবান্বিত করে, তখন একটা মান্ডেন সিস্টেম রেজাল্ট আমরা পাই। যেমন মৈত্রী ম্যাডাম কথা বলছেন, মৈত্রী ম্যাডামের নিচে বেশ কিছু লোক আছে, তাহলে যখন মৈত্রী ম্যাডাম অ্যাফ্লিক্টেড হবেন, তখন কিন্তু তার প্রভাব ওই বাকি লোকগুলোর উপরেও পড়বে, এবং বাকি লোকগুলোকে এটা ফেস করতে হবে। এটাই নেচার, এটাই প্রকৃতি, এটাই সিস্টেম, এটাই। এবার এর মধ্যে কিছু লোক, তারা হচ্ছে গিয়ে নিজেদের মতন গা বাঁচিয়ে চলা, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবে। কিছু লোক হচ্ছে গিয়ে ভীষণ স্ট্রেসের মধ্যে পড়ে যাবে। এই কিছু লোক এটা গ্রহ অবস্থান দশার উপরে ডিপেন্ড করবে, কিন্তু ওভারঅল ওই টিমে যারা আছে বা যারা ওনার নিচে আছে, প্রায় প্রত্যেকের উপরেই কম বেশি স্ট্রেস আসবে। এবার এইটা কিন্তু যখন কোনো একটা অথরিটি, কোনো একটা বড় পোস্টের উপরে প্রেশার আসে, তখন সেই বড় পোস্টের প্রেশারটা ছড়িয়ে যায়। যেমন যুদ্ধে যাচ্ছে 500 সিপাহী, তো 500 সিপাহী সবার চার্টে যুদ্ধে যাওয়া লেখা নেই, কিন্তু যখন তাদের যে ব্রিগেডিয়ার বা যখন তাদের মেজরের উপরে যুদ্ধে যাওয়ার প্রেশার আসলো, তখন কিন্তু মেজরের যে ট্রুপ, তারা প্রত্যেককেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। মানে ওই মেজরের চার্টের সঙ্গে কিন্তু পুরো ট্রুপের কম্বিনেশন এটা রয়েছে। বুঝতে পারলাম? পরিষ্কার না অপরিষ্কার? হুম, পরিষ্কার স্যার। আচ্ছা, কারোর কোনো সংশয়? স্যার, নবম ভাবের উপর যখন শুভ গ্রহের ট্রানজিট হয় তখনও কি সমস্যা দেখা দেয়? না, নবগ্রহের উপর শুভ গ্রহের ট্রানজিট তো সমস্যাকে কমানো এবং কর্মক্ষেত্রের স্টেবিলিটিকে বাড়িয়ে দেয়। স্যার, তখন যদি শুভ গ্রহটা নবতারা চক্রে যদি মদ বা প্রত্যরি বা ইয়ে থাকে, তাহলেও ভালো দেখা যাবে নাকি তখনও খারাপ দেখা যাবে? স্ট্রেংথ কমে যাবে। যে পাওয়ার থাকার কথা ছিল, যে স্ট্রেংথ থাকার কথা ছিল, সেই স্ট্রেংথটা কমে যাবে। ঠিক আছে। নবধারা চক্রে আমরা দেখছি যে একটা খুব শুভ গ্রহ, এই মেষ লগ্ন, এটা দশমে রয়েছে শনি, নবমে বৃহস্পতি সক্ষেত্রী হয়ে আছে। তাহলে শনি কর্মক্ষেত্রে পরিশ্রম করাবে,
কিন্তু বৃহস্পতি একটা হ্যাপি লাইফ দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি কিন্তু কর্মক্ষেত্রটাকে স্টেবল করবার চেষ্টা করবে। এবার বৃহস্পতি এই যে কর্মক্ষেত্রটাকে স্টেবল করবার চেষ্টা করছে, বৃহস্পতি কর্মক্ষেত্রটাকে যে স্টেবল করবার চেষ্টা করছে, এইখানে কিন্তু আমরা দেখতে পাবো বৃহস্পতি কোন নক্ষত্রে আছে। এটা যদি বদ নক্ষত্রে থাকে, তাহলে স্টেবল করবার চেষ্টা করা সত্ত্বেও সেখানে প্রবলেমস দেখতে পাওয়া যায়। আবার যদি ওটা সম্পদ নক্ষত্রে থাকে, বৃহস্পতি ভীষণ ভালোভাবে স্টেবল করতে পারবে, একদম স্টেবল করে দেবে বৃহস্পতি। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। কারোর কোনো প্রবলেম, কোনো সংশয়? কারোর কোনো রকম প্রবলেম হচ্ছে? স্যার আমার চারটা রেমেডি তো বলে দিলেন না কর্মের বিষয়ে। কর্মের বিষয়ে আপনারা এখন তো প্রস্তুত, আপনারা নিজেরা নিজেদেরকে রেমেডি দিতে পারবেন। তারপরে স্যার আপনার উপর একটা ভরসা আছে না স্যার? নিজের তাহলে প্রতি এটা নিজের আমি বিশ্বাস আমার করতে হবে। চার্টটা একবার পাঠিয়ে দিয়ে আমি রেমেডিটা করে দিই। তা কি গ্রুপে দিয়ে দেবো নাকি হোয়াটসঅ্যাপে? আচ্ছা, গ্রুপেই দিয়ে দিন। ঠিক আছে স্যার। গ্রুপে দিয়েন বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। গ্রুপের মেসেজ তো অনেক সময় দেখা হয় না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে কর্মের ক্ষেত্রে ডিনায়াল হাউস গুলোকে আমরা দেখি। পঞ্চম ভাবে যখনই আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসবে, তাকে যদি আমরা কর্ম নিয়ে বলতে হয়, তার বয়স আমরা ধরে নিচ্ছি 35 থেকে 50-এর মধ্যে। তাহলে 35 থেকে 50-এর মধ্যে যখন একটা ক্লায়েন্ট আসবে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এর জীবনে প্রফেশন একটা বড় বিষয় ঘটতে পারে। প্রফেশন ওরিয়েন্টেড কোনো ইস্যু এর লাইফে থাকতে পারে বা তৈরি হতে পারে। তাহলে সেই ইস্যুটা কি হতে পারে? প্রফেশন ওরিয়েন্টেড। এবার 5 নম্বর ঘরের ওপর দিয়ে যদি আমরা দেখি যে সেই সময়ে সেই টাইমে কোনো গ্রহের মুভমেন্ট হচ্ছে, 5 নম্বর ঘরের ওপর দিয়ে কোনো গ্রহের মুভমেন্ট হচ্ছে, তাহলে কিন্তু আমাদের নির্দ্বিধায় ধরে নিতে হবে যে ওই 5 নম্বর ঘরের উপর দিয়ে ওই গ্রহটার যে মুভমেন্ট হচ্ছে নেগেটিভ প্ল্যানেট, সেটা কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে। কারণ পঞ্চম হচ্ছে দশমের অষ্টম। তাহলে যদি কারোর কর্কট লগ্ন হয়, একটু আগে আমরা কথা বললাম এটা হচ্ছে কর্কট লগ্ন, আর এখন এখান থেকে স্যাটার্নের ট্রানজিট হচ্ছে, এখান থেকে শনি যাচ্ছে। আপনারা প্রত্যেকে বানান ঠিক করে লিখবেন। তো শনির এখান থেকে মুভমেন্ট হচ্ছে,
এই যে শনির এখান থেকে মুভমেন্ট হচ্ছে, এই শনি এখান থেকে এদিকে যাচ্ছে, যেই মুহূর্তে শনি এই ঘরটাতে গিয়ে ঢুকবে, যেই মুহূর্তে শনি এই ঘর থেকে এই ঘরটাতে গিয়ে ঢুকবে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রফেশনাল ফিল্ডে কিছু ডিস্টারবেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ডিস্টারবেন্সটা আবার অন্যরকম ডিস্টারবেন্স। এখানে হচ্ছে গিয়ে ওবিডিয়েন্সিকে কাজে লাগিয়ে মানুষটাকে ইউজ করিয়ে নেওয়ার চেষ্টা, এখানে কর্মক্ষেত্রে তার উপরে দায়বদ্ধতা বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, এবং কিন্তু তাকে সবসময় উইথ রেসপেক্ট, তাকে কিন্তু উত্তপ্ত করা হবে না। এখন যেমন মানুষটা ভাবছে যে আমাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে, সেই সময় কিন্তু এই উত্তপ্ত করা বা ডিস্টার্ব করার মেন্টালিটি এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে না। সেই সময় আমরা দেখতে পাবো যখন শনি এই ঘরটাতে থাকবে, তখন জুপিটার সে এই ঘরগুলোতে ট্রানজিট করছে। এটা হচ্ছে গুরু ট্রানজিট। এই যে বৃহস্পতির ট্রানজিটটা হচ্ছে, এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু এইখান থেকে এই কাজের জায়গাটাকে স্ট্রেংথ বাড়িয়ে দেবে। কিভাবে বাড়াবে? কিভাবে বাড়াবে? প্রথমত হচ্ছে গিয়ে নবমপতি শুভ গ্রহ হয়ে যখন এই ঘরটাকে দেখবে, নাম্বার ওয়ান। 2 নম্বর হচ্ছে গিয়ে ষষ্ঠপতি হয়ে বৃহস্পতি যখন এই ঘরটাকে দেখবে, ফলে এই এখন যে স্ট্রেস লাগছে, 2 বছর পরে কিন্তু সেই স্ট্রেসটা আর কাজ করবে না। তখন কিন্তু মাইন্ড অনেক ফ্রেশ, যাকে বলে ফুরফুরে। তখন মন মেজাজও অনেক ভালো, মন মেজাজও অনেক সুন্দর, তরতাজা চাঙ্গা মন মেজাজ। কোনো রকম কোনো বড় প্রবলেম কিন্তু সেই সময় চোখে পড়বে না। তখন স্টেবল, তখন কিন্তু মানুষটা আবার চলো ঠিক আছে করছি, কোনো অসুবিধা নেই, করতে তো পারবো, করতে তো হবে, এই মেন্টালিটিতে সে তখন চলছে। পরিষ্কার হলো? তাহলে 5th হাউস, 9th হাউস, এই ঘরগুলো কিন্তু আমাদের এই কাজের ক্ষেত্রে অর্থাৎ এই প্রেডিকশনের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। ভীষণ মানে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। স্যার, হুম। আমি গ্রুপে একটা চার্ট দিয়েছি স্যার। এটাতে নবমভাবে বৃহস্পতি থাকা সত্ত্বেও, দশমপতি নবমে থাকার সত্ত্বেও চাকরিটা চলে গেল কেন, এটা বুঝতে পারছি না। এই চার্ট তো একটু আমি আমাকে। দেখবো। আপনাদেরকে কি আমরা এই চার্ট একবারও ইউজ করা শিখিয়েছি? আমি যে আপনাদেরকে চার্ট দেখা প্র্যাকটিস করিয়েছি বা যে চার্ট আমরা দেখি, সেখানে কি আমি একবারও আপনাদেরকে নর্থ ইন্ডিয়ান চার্ট দেখা শিখিয়েছি? তাহলে কেন আপনারা না একটা স্যার। প্রপার হরস্কোপের সফটওয়্যার ইউজ করেন না? এটা তো করতে হবে, অনেকদিন তো হলো। এই একটা প্রপার সফটওয়্যার ইউজ করতে অসুবিধা কোথায়? এই অ্যাপের যে সফটওয়্যার গুলো, এগুলো তো প্রথমত হচ্ছে কি আমাদের যে নর্থ ইন্ডিয়ান চার্ট, এটাকে আমরা গোচরটাকে কি করে ইউজ করবে? আমাদের তো এখানে গোচর বসাতেই পারবো না। আমার যদি মনে হয় আমি এইখানে এই চার্টটার উপরে আমি গোচর বসিয়ে দেবো, কিন্তু হচ্ছে গিয়ে এই নর্থ ইন্ডিয়ান স্টাইলের চার্টে আমি গোচরটা কি করে বসাবো, এবং গোচরটাকে আমি আলাদা করে কি করে আইডেন্টিফাই করবো? এখানে তো আমি দুটো লেয়ার বানিয়ে দিলাম। আমি জানি এখন আমার এখানে রাহু আছে, এখানে শনি আছে, এখানে বৃহস্পতি আছে, আমি বাইরে রেখেছি। কিন্তু নর্থ ইন্ডিয়ান চার্টে তো আমি কি করে রাখবো? তো আপনাদের এটা তো শিখতে হবে। আপনি পরে এক সময় ডেট অফ বার্থ টাইম দেবেন, আমি এই করে আপনাকে বলে দেবো। আমাদের সফটওয়্যার ইউজ করতে হবে, আমাদের প্রপার সফটওয়্যার ইউজ করতে হবে। যে কাজটা আমরা শিখবো বা যে কাজটা আমরা করব, যদি একজন মানুষ সিভিল ইঞ্জিনিয়ারিং শেখেন, তাকে তো স্কেল কিনতেই হবে। ঠিক তেমন ভাবে আপনারা যদি জ্যোতিষ চর্চা করেন, আপনাদেরকে সফটওয়্যার কিনতে হবে। ওকে স্যার। তো ওটা দেখে করা না আমার, প্রথমত আমি তো নর্থ ইন্ডিয়ান চার্ট খুব একটা ভালো রিড করতে পারি না। যাই হোক, আমি একবার নিয়ে আসছি। স্যার, ডেট অফ বার্থ দেবো? না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চার্ট, আমাদের মেন লগ্ন। আপনাদের আমি এই চার্টটা নিয়ে এলাম একটাই কারণে, সেটা হচ্ছে গিয়ে কিভাবে এই লগ্নটাকে আইডেন্টিফাই করা হয় সেটা দেখবার জন্য। এই চার্টে দেখুন প্রত্যেকটা জায়গায় একটা করে নাম্বার লেখা রয়েছে, 1 2 3 4 করে।
এই যে 1 2 3 4 লেখাটা রয়েছে, এটা হচ্ছে রাশিকে ইন্ডিকেট করে। 1 মানে মেষ, তাই 12 মানে হচ্ছে মীন, 11 মানে হচ্ছে কুম্ভ। তাহলে এই লোকটার কুম্ভ রাশিতে শনি বসে আছে, আর এই লোকটার লগ্ন হচ্ছে মীন লগ্ন। আহ লগ্নের ডিগ্রি তো এখানে লেখা নাই। আর চাঁদ 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 হচ্ছে এখানে রয়েছে। হ্যাঁ, এবার আপনার প্রশ্নটা একটু বলুন। স্যার, এ এর চাকরি একটা করতো, ওটাও ছেড়ে দিয়েছে, পরবর্তী আরেকটা চাকরি সেটাও চলে গিয়েছে। তাও কি? যখন গুরুর দশা শুরু শুরু হয়েছে তখন চাকরি চলে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে দশম ভাবপতি বৃহস্পতি বসে আছে, গুরু বসে আছে নবম ভাবে, আহ, মীন লগ্নের জন্য। তার মীন লগ্নের জন্য সেটা পজিটিভ, কিন্তু পজিটিভ সত্ত্বেও নবম ভাবে জুপিটার থেকেও বা গুরু থেকেও কেন চাকরিটাকে নিয়ে নিল বা চলে গেল চাকরিটা, এটাই মানে প্রশ্ন আসতেছে। এটা চাকরি যাবে তো। কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতি এখানে কোথায় রয়েছে? বৃহস্পতি রয়েছে নবমে। এতক্ষণ আমরা যে ডিনায়াল ডিনায়াল করছিলাম, এটা হচ্ছে এক্স্যাক্টলি ডিনায়াল। বৃহস্পতি নবমে থেকে দশম ভাবের ব্যয় করিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম? তাহলে বৃহস্পতি এখানে রয়েছে 12 ডিগ্রিতে। 12 ডিগ্রি মানে হচ্ছে এখানে নক্ষত্রটা অনুরাধা। এখানে আমাদের 3টে নক্ষত্র রয়েছে, বাট এইটার নক্ষত্র হচ্ছে অনুরাধা, বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে অনুরাধা। তো অনুরাধা নক্ষত্রে যখন বসে আছে, আহ অনুরাধা নক্ষত্রে যখন বৃহস্পতি বসে আছে, তখন কিন্তু বৃহস্পতি, আর এখানে হচ্ছে 2 নম্বরে 19 ডিগ্রি মানে হচ্ছে 4। এখানে নক্ষত্রটা হচ্ছে 4 নম্বর নক্ষত্র, রোহিণী। তাহলে 4 5 6 7 8, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী। তাহলে বৃহস্পতি এখানে আমাদের যে নবতারা চক্র করেছিলাম, তাতেও কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাহলে প্রথমত ডিনায়াল হাউসে বসে আছে, তারপরে শনির নক্ষত্রে বসে আছে, তার মধ্যে সে আবার বসে রয়েছে কোথায়? সে বসে রয়েছে 17 নম্বর নক্ষত্রে, যেটা হচ্ছে প্রত্যরী নক্ষত্র। তাহলে এই মানুষটার ক্ষেত্রে এই সময় তো চাকরি যাবে। এবং শনির নক্ষত্রে বসে রয়েছে শুধু নয়, শনি দৃষ্ট হয়ে বসে রয়েছে। তাহলে এই যে শনির চতুর্থ দৃষ্টি, সরি দশম দৃষ্টি এর উপরে রয়েছে, তার কারণেও কিন্তু এই মানুষটার কষ্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং শনি দ্বাদশে বসে এখানে একটা কষ্টদায়ক গ্রহ হিসেবে কানেক্টেড হয়েছে। দ্বাদশ মানে এটা হচ্ছে কুম্ভ রাশি, শনির নক্ষত্র হচ্ছে 16 নম্বর নক্ষত্র। তাহলে দ্বাদশে বসে শনি 16 নম্বর নক্ষত্রে রয়েছে। শনি কি করবে? 16 না, ভুল বলেছি। শনি হচ্ছে 26 নম্বর নক্ষত্র। সরি সরি সরি, 27, 29। ও কুম্ভ রাশি 25, 7 নম্বর নক্ষত্র। আচ্ছা, শনি কুম্ভ রাশিতে 29 ডিগ্রিতে মানে 7 25 নম্বর নক্ষত্রে রয়েছে। 25 নম্বর নক্ষত্র মানে হচ্ছে খেম। মানে এই লোকটাকে ওই চাকরি থেকে ছাড়িয়ে বন্ধন মুক্ত করার চেষ্টা করেছে শনি। এই যে শনি লগ্নের দ্বাদশে রয়েছে এবং শনির দৃষ্টি বৃহস্পতির উপর রয়েছে, বৃহস্পতির যে দশা, সেই দশা বৃহস্পতির প্রভাবটাকে শনি প্রভাবিত করবার চেষ্টা করেছে। এবং বৃহস্পতির যে দশা কর্মের জন্য, চাকরির জন্য নেগেটিভ বানিয়ে দিচ্ছে। এবং এই যে ক্রাইসিসটা ক্রিয়েট করে দিচ্ছে শনি, সেই ক্রাইসিসের কারণে কিন্তু এই মানুষটার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এই সমস্ত বাড়তে দেখতে পাওয়া যাবে। তো এই চার্টটা কি আপনার নিজের চার্ট? না স্যার, এটা আমার ভাইয়ের চার্ট, আমার ছোট ভাইয়ের চার্ট। তার মধ্যেও কিন্তু শনি কিছু আধ্যাত্মিকতা বোধ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং সেই বাড়িয়ে দেওয়ার প্রবণতা অনেকটাই বেশি। তবে এই ক্ষেত্রে 12 নম্বর ঘরে লগ্ন অবস্থান করে রয়েছে, আর 10 নম্বর দশম ভাব, এটা হচ্ছে ধনু। তো বৃহস্পতির যেহেতু ধনুরাশির উপরে দৃষ্টি রয়েছে, আর লগ্নের চতুর্থে বৃহস্পতি রয়েছে,
মেবি কিছু একটা পজিটিভ রেজাল্ট সেটা আপনারা দেখতে পাবেন, এবং বেনিফিশিয়াল রেজাল্ট সেটা হচ্ছে কি আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পরিষ্কার হলো? ঠিক আছে স্যার। কিদের পরিষ্কার হলো? কিদের জন্য এই চার্টটা কিন্তু অসাধারণ একটা চার্ট। কিসের জন্য স্যার? কিদের জন্য? বাকি যারা ক্লাসে রয়েছেন তাদের জন্য এটা স্যার খুব এটাকে ভালো আমিও, প্র্যাকটিক্যাল একটা স্যার চার্ট। আমি বলেছি জুপিটার স্যাটার্ন যেহেতু নক্ষত্র বিনিময় হয়েছে, আমি মানে বলেছি যে বিদেশে যোগাযোগের সম্বন্ধ তৈরি করার জন্য। এটা কি আমার বলাটা ঠিক হয়েছে? এটা আপনার বলাটা ঠিকঠাকই হয়েছে, কারণ এই ক্ষেত্রে একাদশপতি বা একাদশপতি দ্বাদশপতি সে হচ্ছে গিয়ে সক্ষেত্রী হয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বলাতে কোনো ভুল হয়নি, ঠিকঠাক বলেছেন আপনি। ঠিক আছে। তো তাহলে আর কারোর কোনো প্রশ্ন এই ব্যাপারটার উপরে? আমাদের মোটামুটি যেটা পড়াতে চাইছিলাম আজকে সেটা আমাদের হয়েছে। নেক্সট ক্লাসে আমরা প্রফেশনের মধ্যে বিজনেস নিয়ে ডিসকাশন করব। নেক্সট ক্লাসটাতে আমরা লিখে রাখি আমাদের টপিক অফ ডিসকাশন এটা হচ্ছে বিজনেস। মোটামুটি আমাদের ক্লাসের শেষের দিকে প্রায় চলে এসেছি। আহ আজকের ক্লাসটাতে প্রথম দিকে একটু ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হলেও পরবর্তীকালে পরবর্তী সময়ে কিন্তু ক্লাসটা বেশ ভালো রকম আমাদের তথ্য সমৃদ্ধ হয়েছে এবং টোটালি প্র্যাকটিক্যাল। কোন কোন হাউসগুলোকে আমরা দেখব, কিভাবে আমরা দেখব, সেটা হচ্ছে কি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। ভালো করে চাকরি করে জীবন কাটানোর জন্য একটা ভালো পঞ্চম ভাব এটা কিন্তু ভীষণ জরুরি। এবং যদি পঞ্চম ভাবে কোনো রকম অশুভ গ্রহ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে যে ডিস্টারবেন্সেসটা বাড়তে চলেছে। তো পঞ্চম ভাবটাকে ভালো হতে হবে, আর পঞ্চম ভাব যদি সে যদি ক্রূর হয় তাহলে কিন্তু অশান্তি অস্থিরতা সেটা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং কর্মক্ষেত্র ক্রমাগত শান্ত অসুস্থ হয়ে উঠবে যদি পঞ্চম ভাব ডিস্টার্ব থাকে। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে মাথায় রেখে প্রেডিকশন করবার চেষ্টা করতে হবে। তো সেটা যদি করতে না পারি তাহলে আমাদের ভুল অবশ্যই হবে। আচ্ছা। আহ এর সঙ্গে সঙ্গে আমাদের কর্মক্ষেত্রকে ঠিকঠাক রাখবার জন্য থার্ড হাউসটাও ভীষণ ইম্পর্টেন্ট। থার্ড হাউসে যদি ঠিকঠাক একটা প্ল্যানেটারি কম্বিনেশন না থাকে, যদি ঠিকঠাক প্ল্যানেটারি কম্বিনেশন না থাকে থার্ড হাউসে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বাড়ে। তৃতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি কর্মক্ষেত্রে জেলাসি বাড়িয়ে তোলে। এই জিনিসটাই খেয়াল রাখতে হবে। তৃতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি সেটা জেলাসি বাড়িয়ে তুলবে। আপনারা যতটা সম্ভব খেয়াল রাখবার চেষ্টা করবেন যে তৃতীয় ভাবে যদি কোনো মানুষের ক্ষেত্রে কোনো পাপগ্রহ থাকে, স্পেশালি রাহু থাকে, তাহলে কিন্তু তার উপরে কর্মচারী নয়, সহকর্মীদের জেলাসি মারাত্মকভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। স্যার কেতু থাকলে থার্ড হাউসে? কেতু থাকলেও জেলাসি আসে, কিন্তু তারা সামনে খুব ভালো ব্যবহার করে। মানে যে সমস্ত কলিগরা পেছনে খুব বাজে ব্যবহার করছে সেই কলিগরাই সামনে খুব ভালো ব্যবহার করবার চেষ্টা করে। কেতুর ক্ষেত্রেও আমরা জেলাসিটাকে দেখতে পাবো। আর কেতুর ক্ষেত্রে যে গোপনীয়তা থাকে, রাহু কিন্তু অত গোপন টোপন নয়। রাহু একদম স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি শত্রুতা। রাহুর যেটা বক্তব্য, রাহু সেটা হচ্ছে গিয়ে স্ট্রেট বলে দেবে।
যে তুমি এটা করেছো তার জন্য আমার আজকে এই দুর্দশা। একদম সরাসরি কোন রকম কোনো কথা না বলে রাহু হচ্ছে গিয়ে এটা করে। হুম। রাহু কিন্তু একদম সময় দেবে না, আর কেতু সেটাকে ধীর স্থির ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে গুছিয়ে নিয়ে আসবার চেষ্টা করবে। এটাই হচ্ছে রাহু আর কেতুর মধ্যে ডিফারেন্সিয়েশন। স্যার দুটো কোশ্চেন করব। হ্যাঁ, স্যার প্রথমত সরকারি চাকরি হবে কিনা সেটা বুঝবো কি করে, আর দ্বিতীয়ত ডাক্তার হবে কিনা সেই কনসেপ্টটা যদি একটু বলেন। দুটো কনসেপ্ট আছে এখানে। প্রথমত সরকারি চাকরির ক্ষেত্রে সাম, এই রবিকে আমরা যদি কাজে লাগাতে পারি, প্রপার ওয়েটা বুঝতে পারি, তাহলে সরকারি চাকরির একটা জায়গা দেখতে পাওয়া যায়। তো সাধারণত বলা হয় যদি দশাংশ কুণ্ডলিতে চাকরি প্রাপ্তির প্রবল যোগ থাকে এবং রবি যদি বলবান হয়, তাহলে জাতকের সরকারি চাকরির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি মূল কুণ্ডলিতে দশম ভাবে রবি বলবান হয়ে অবস্থান করে এবং কুণ্ডলীটা চাকুরির যোগ সংযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে চাকরিটা সরকারি হতে পারে। এবার কথা হচ্ছে একটা মানুষ সরকারি চাকরি করে গভর্নমেন্ট অফিসার, আর একটা মানুষ ম্যানেজার, এই দুজনের মধ্যে জন্ম কুণ্ডলিতে কোনো তফাৎ আমরা খুঁজে পাবো না। এই ক্ষেত্রে এটা একটা ব্যাপার রয়েছে। ফলে সরকারি চাকরির থেকে বড় কথা, আমরা যদি কুণ্ডলিতে স্টেবল জব খুঁজবার চেষ্টা করি, সেটা আমাদের জন্য বেটার এবং সঠিক। তাহলে সরকারি চাকরির এই জায়গাটা এলো। কুণ্ডলিতে বৃহস্পতি খুব বলবান হলে পরে সরকারি চাকরি দেখতে পাওয়া যায়। এর সঙ্গে আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে স্থানকাল পাত্র। বহু জায়গাতে, কালকে আমি গেছিলাম ত্রিপুরাতে, ত্রিপুরাতে আমার কিছু ক্লায়েন্ট ছিল, তাদের সঙ্গে আমি কথা বলে বুঝলাম যে ওরা প্রাইভেট জবটাকে জব বলে মনেই করে না। চাকরি মানে হচ্ছে সরকারি চাকরি, এবং প্রাইভেটেও জব করতে পারে, এটা কেউ মানতে চায় না। তো যে ও চাকরি আবার চাকরি নাকি। ম্যাক্সিমাম লোক তারা হচ্ছে কি বিজনেস প্ল্যানিং করে, তাদের মধ্যে এই বিজনেস প্ল্যানিংটা আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম লোক বিজনেস প্ল্যানিং করে। কেউ হচ্ছে কি গাড়ি চালাচ্ছে, কারোর দুটো গাড়ি রয়েছে। এই জায়গাটাতে, এই ক্ষেত্রটাতে চাকরিটা এদের কাছে খুব প্রায়োরিটি নয়। যাদের কাছে চাকরিওয়ালা আসতে দেখলাম তারা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে ওই ইয়েতে চাকরি করে, আহ আর্মি, সিএসএফ, এই সরি সিআরপিএফ, বিএসএফ, এই সমস্ত জায়গায় চাকরি করে। অন্যান্য চাকরি স্কুল টুল এগুলোর প্রতি তাদের বিশাল আকর্ষণ নেই। আবার আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের লোকজনরা আমরা আমরা খুব একটা ওই আর্মি সরকারি চাকরির ওই টাইপের চাকরিগুলোকে পছন্দ করি। তো এটা স্থানকাল পাত্র অনুযায়ী দেখতে পাওয়া যায়, এটা আমাদের আইডিয়া হয়ে যায়। ডাক্তারি করবার ক্ষেত্রে অনেকগুলো যোগ আছে, সেটা আমি লিখিয়ে দেবো। আজকে আমরা যেটা বলে দিচ্ছি একটুখানি, সেটা হচ্ছে যদি দশম ভাব, লগ্ন ভাব, রাশি এদের সঙ্গে কোনোভাবে অশ্বিনী, শতভিষা, আর্দ্রা এই তিনটে নক্ষত্রের সম্পর্ক সৃষ্টি হয়, তাহলে হচ্ছে কি সেই মানুষটার মধ্যে ডাক্তারি, ফার্মেসি, মেডিকেল, নার্সিং এই সমস্ত পড়বার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যারা গুড ফিজিওথেরাপিস্ট, তাদের ক্ষেত্রেও অশ্বিনী কিংবা শতভিষাকে অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে। তো এছাড়া ডাক্তার হওয়ার বেশ কিছু কম্বিনেশন আছে, সেগুলো আমি আজকে আর লেখাচ্ছি না, আজকে আমার কাছে অ্যারেঞ্জ করাও নেই। নেক্সট ক্লাসে, কোনো একটা নেক্সট ক্লাসে বা কোনো একটা ক্লাসে আমি লিখিয়ে দেবো। আমি টপিকটা লিখে রাখছি, অ্যাড করে রাখছি। তাহলে আমাদের প্রথম টপিক ছিল বিজনেস। এক নম্বর হচ্ছে বিজনেস, আর 2 নম্বর হচ্ছে মেডিকেল, কম্বিনেশন ডক্টর। ঠিক আছে, তাহলে সবাইকে শুভরাত্রি। আজকের মতো আমরা আমাদের যাত্রা এখানেই শেষ করি। আহ ঠিক আছে।
নেক্সট ক্লাসে আমরা ওইগুলোকে করিয়ে দেবো। ঠিক আছে, টাটা।